নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আমরা বারবার দেখেছি, সেটা আজকে নয়, বিগত কয়েক বছর ধরে এই ন্যারেটিভটা সেট হয়ে আছে। এটা চলছেই ভারতের বিপক্ষে। কাদের? বাংলাদেশ এবং পাকিস্তানের। দেখুন, প্রত্যেকটা সময় ভারতের সঙ্গে খেলা হোক, ভারতের সঙ্গে অন্য কোনো ডিল বা কোনো কিছুই হোক না কেন, সেখানে কিন্তু তারা ভারতের বিপক্ষে দাঁড়ায়। রিসেন্টলি আপনারা দেখলেন যে 2024 সালে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কিভাবে ভারত বিরোধী বা অ্যান্টি ইন্ডিয়ান যে মেন্টালিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। কিছু সংখ্যক মানুষ আছে যারা ভারতকে সাপোর্ট করে, তারা কিন্তু সেই সময় কথাও বলতে পারেনি। তারা যারা কথা বলেছিল তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হচ্ছিল। আজকের ডেটে বাংলাদেশ যখন সরকার পাল্টিয়ে গিয়েছে, এখন দেখুন তাদের মুভমেন্টটা অন্যরকম। বাংলাদেশের মিডিয়াও এখন কিন্তু সেই ভারতের গুণগান গাইছে। দেখুন, সমস্ত মিডিয়া না হোক, কিছু মিডিয়া এখন কিন্তু ভারতের গুণগান গাইছে। তা আমি কথা বলবো এই জায়গাটায়, যখন তোমার দরকার একটা দেশকে, তখন তুমি সেই দেশের সঙ্গে এত খারাপ সম্পর্কও করো না যেখান থেকে সাধারণ মানুষের রিকভারি করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা সাধারণ মানুষ, এর আগে বাংলাদেশের মানুষ কি বলতো যে বাংলাদেশ ভারতের সঙ্গে সরকার টু সরকার সম্পর্ক ভালো থাকলেও ম্যান টু ম্যান সম্পর্কটা কোনোদিনই ভালো নেই। বাংলাদেশের যারা অ্যানালাইটিক্স যারা রয়েছে বা যারা আর কি বিশ্লেষক, এই রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে, তারা কিন্তু এই কথাটা বলতো। দেখুন, ম্যান টু ম্যান সম্পর্ক কি করে ভালো হবে? সম্পর্ক ভালো হওয়ার কি কোনো রাস্তা আছে? রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ গেল। সেই টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা এইবার প্রথম দেখলাম যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ ভারতকে সাপোর্ট করে তারা ভিডিও বানিয়েছে। এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি এই নিয়ে ঝামেলা হয়েছে। ভারতের বিপক্ষে যে দলই খেলুক না কেন, তারা তো বলেই দিয়েছে ওপেনলি। ওই যে আমরা কলা মামুনির কথা তো ঠিক মনে রেখেছি, আপনারা সকলেই চেনেন এক কথাতে, কলা মামুনি। সে কলা মামুনি কি বলেছিল? যে ভারতের সঙ্গে যদি কলা গাছের খেলা হয়, আমরা কলা গাছকে সাপোর্ট করব। এটা কিন্তু তারা বলেছিল। তার মানে আলটিমেটলি যে মোদ্দা কথা ওদের, সেটা হচ্ছে ভারত যাই করুক না কেন আমাদের জন্য, সেটা আমরা আমাদের পক্ষে কোনোদিনই নেব না। আমরা যদি খেতে না পেয়ে মারা যাই, আর তাতে যদি ভারত আমাদেরকে বিগত কয়েক বছরের খাবার দাবার নিয়ে এসে আমাদের সামনে বসিয়ে দেয়, তবু ভারত আমাদের শত্রুই হয়ে থাকবে। এদের কথাটা এক্স্যাক্টলি এইরকম। রিসেন্টলি দেখুন, মধ্যপ্রাচ্যে আপনারা যেভাবে দেখছেন যে যুদ্ধ যেভাবে বেঁধে গিয়েছে, তাতে প্রত্যেকটা দেশের সংকট। শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তান বলে নয়। আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো, সেটা দেখবেন। সেটা বাংলাদেশ থেকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, এমনকি পাকিস্তানেরও একটা প্রতিবেদন দেখাবো। সেই প্রতিবেদনগুলোতে কি আছে আপনারা সেগুলো ক্লিয়ার ভাবে দেখলেই বুঝতে পারবেন। জ্বালানি সংকট সামলাতে এবার ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। ভারতের আসামের নুয়ালিগড় রিফাইনারি লিমিটেড ও দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান চায় ঢাকা। অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে চায় দুদেশ। ইমদাদ হকের রিপোর্ট। ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশের বাজারে সংকটের আশঙ্কা। আতঙ্কে দেশের সব ফিলিং স্টেশনে বাড়ছে মানুষের ভিড়। পরিস্থিতি সামলাতে বেগ পোহাতে হচ্ছে নতুন সরকারকে। শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বিকল্প জ্বালানির বাজারে সন্ধানও। সহযোগিতা চাওয়া হয়েছে ভারতের। তো বন্ধুরা, দেখলেন তো যে বাংলাদেশের মানুষ এখন ভারতের কাছে হাত পেতেছে। কেন? যে তেল লাগবে, ভাই গ্যাস লাগবে, এইসব বলে। দেখুন, একটা কথা ভাববেন, প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে তোমাদের উপায় নেই ভারতকে ছাড়া। তোমাদের যে সরকারে আসুক না কেন, তাকে আলটিমেটলি ঘুরে ফিরে সেই ভারতের কাছেই আসতে হবে, যে সরকারে আসুক না কেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটার পুরো কোমর ভেঙে দিয়েছে। কারণ কি? ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এটা আপনারা সকলে জানেন। ইভেন বাংলাদেশের যে সমস্ত ভারত বিরোধী রয়েছে, তারাও জানে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশের ইকোনমিতে বিরাট একটা আঘাত পড়বে। কিন্তু তারা স্বীকার করবে না। কারণ একটাই, স্বীকার করলে ভারতের আধিপত্য তাদেরকে মেনে নিতে হবে। আধিপত্যটাকে কি বলছে তারা? রিসেন্টলি আমি একটা প্রতিবেদন দেখছিলাম বাংলাদেশের, যে তারা বলছে যে ভারত আমাদের কাছে পায়ে পড়বে এসে, যে আমাদের প্রোডাক্ট নাও তোমরা, আমাদের প্রোডাক্ট না নিলে আমরা না খেতে পেয়ে মারা যাচ্ছি। দেখুন, সেই রকম দিন আমাদের আসবে না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি। একবার পাকিস্তানের সঙ্গে মুখ ঘুরিয়েছিলাম। আজ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ডাইরেক্ট কোনো ডিল আমাদের সাইন নেই। কেন নেই সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য এবং আতঙ্কবাদী বা আতঙ্ক সন্ত্রাসী আমরা কিন্তু একসঙ্গে সাপোর্ট করব না।
হয় তুমি ব্যবসা করলে আমাকে আতঙ্ক তোমাকে ছাড়তে হবে, সন্ত্রাসী ছাড়তে হবে, আর যদি সন্ত্রাসী করে যাও তাহলে তোমাকে ব্যবসা ছাড়তে হবে, যে কোনো একটা করতে হবে। যে বাংলাদেশ যদি আমাদের ভারত বিরোধিতা মেন্টালিটি করে এবং ভারতের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ তারা বিপক্ষে করতে থাকে, তাহলে তাদেরকে ব্যবসা ছাড়তে হবে। আর এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন কিন্তু মার খেয়ে এসেছে সাধারণ মানুষের হাতে। আজকের ডেটে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কত কিছু বেরিয়ে আসছে ওপেনলি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তারা ভারতের কাছে হাত পাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য বা যে মিডল ইস্টে যে যুদ্ধ বেঁধেছে আপনারা সকলেই জানেন, ইরান, ইউএসএ এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধেছে। পুরো সম্পূর্ণ মিডল ইস্ট এখন কিন্তু ক্রাইসিসে চলছে। আর মিডল ইস্ট যদি ক্রাইসিসে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সারা পৃথিবীর প্রত্যেকে তেল সংকট, গ্যাস সংকট কিন্তু দেখা দেবে, এটা আমরা সকলেই জানি। আর এটা নিয়ে আমাদের কিন্তু আলাদাভাবে কোনো বিশ্লেষণ করার দরকার নেই। কিন্তু প্রবলেমটা কোথায়? বাংলাদেশ এতদিন যে আমেরিকার দাপটে নিজেকে বড়াই দেখাচ্ছিল, সেই বাংলাদেশ আজকের ডেটে আবার ভারতের কাছে হাত পেতেছে। এইরকম এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটেছে পাকিস্তানে। পাকিস্তান ভারতের কাছে হাত পাতেনি ঠিকই, কিন্তু পাকিস্তানে এখন লকডাউন চলে গিয়েছে। কেন? স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছে। আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন, শাহবাজ শরীফ নিজে বলেছে যে স্কুল কলেজ এখন আপাতত বন্ধ রাখতে হবে, ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, স্কুল না গিয়ে তোমরা ঘরে বসে কিভাবে পড়াশোনা করবে সেই ব্যবস্থা করতে হবে। এটা পাকিস্তানের মধ্যে কিছু কিছু সরকারি বাস সেগুলো সীমিত করে দেওয়া হয়েছে। बहुत अहम फैसले किए गए जिनकी तफसील यूं है। नंबर 1, आइंदा 2 माह के लिए सरकारी महकमों की गाड़ियों को मिलने वाले तेल में 50% फिल फॉर कटौती की जा रही है, मगर इसमें एम्बुलेंसेस और अवामी इस्तेमाल वाली बसें शामिल नहीं हैं। 2, आइंदा 2 माह के लिए तमाम सरकारी महकमों की 60% गाड़ियों को बंद किया जा रहा है ताकि तेल की बचत हो। नंबर 3, आइंदा 2 माह के लिए काबीना के अरकान, वज़रा, मशीरान और मावरीन खसूसी तनख्वाह नहीं लेंगे। नंबर 4, अरकान पार्लियामेंट की तनख्वाहों में से 25% कटौती की जा रही है। এক্সট্রা টাইম পর্যন্ত অনেক কিছুই চালানো যাবে না, মানে সম্পূর্ণ লকডাউনে আমরা ভারতকে যেভাবে আটকিয়ে রেখেছিলাম এক্স্যাক্টলি ওরা ঠিক ওই রকম ব্যবস্থা নিচ্ছে। যাই হোক, দেখুন এটা হওয়ার রিজনটা আপনারা ঠিক বুঝতে পারছেন। আর এই পাকিস্তানের পেছন ধরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। একবার ভাবুন তো, আমরা সচরাচর দেখি যে স্কুল বা কলেজের কোনো একটা টপারের পিছন ধরে অনেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু এমন একজনের পিছন ধরেছে বাংলাদেশ যার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, যার নিজের কোনো খাবার জায়গা নেই, যে নিজে দুবেলা খাবার জোগাতে গিয়ে ঘাম ছুটে যায়। আজকে বাংলাদেশের করুণ পরিণতি হতে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গদিতে এখনো বসে থাকতো। নেহাতি তারেক রহমান এসেছে তাই বাংলাদেশ আজকে কিন্তু ভারতের কাছে হাত পেতে কিছু হলেও তাদের দেশের সংকট মেটাতে পারবে। প্রত্যেকটা দেশেই সংকট হবে, তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। গ্যাসের যে বা টাইম, আমরা গ্যাস বুক করলে যে টাইমে আগে পেতাম 1 সপ্তাহের মধ্যে, 5 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে কি 2 দিনের মধ্যে আমরা গ্যাস পেয়ে যেতাম, সেটা এখন এক্সপ্যান্ড হবে, এখন বাড়বে। যে আপনি হয়তো আজকে গ্যাস বুক করলে আপনার 1 মাসও টাইম লেগে যেতে পারে। তো সেটা হতেই পারে, এটা বিগত কয়েকদিন ধরে এই জিনিসটা আমাদের সরকারও বলছে। তো আমাদেরকে সেইভাবে প্ল্যানিং করতে হবে, আমাদের অল্টারনেট দেখতে হবে। প্রত্যেকটা মানুষের এটা কিন্তু দায়িত্ব, না হলে ওই পাকিস্তানের মতো পরিণতি কিন্তু একদিন হতেই চলেছে প্রত্যেকটা দেশের। খুব ভালো করেছে বাংলাদেশ ভারতের কাছে এসে হাত পেতেছে। আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। যে বাংলাদেশ যদি পাকিস্তানের পিছন ধরে থাকে, তাহলে কি পাকিস্তানের মতো বাংলাদেশকে দেউলিয়া হতে হবে? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।